প্রণাম মহারাজ। মহারাজ, আপনাদের সকলকে প্রণাম। যারা এসেছেন তাদের সবাইকে আমি আমার প্রণামই জানাই। ছোট বা বড় সেটা বিষয় নয়, প্রণাম জানাতে ভালো লাগে। কিন্তু সেই যার কাছে সমর্পণ করলাম নিজেকে, তিনি সামনে বসে আছেন, পুজো করছেন। এটুকু বুঝেছি যে তিনি যদি মাথার উপরে না থাকতেন তাহলে এই রকম একটা অল্প সময়ের ব্যবধানে আমাদের পক্ষে কোনো প্রদর্শনী পরিকল্পনা করা সম্ভব হতো না। তার একটা নির্দিষ্ট পরিচালন রেখা, পথরেখা তিনি কেটে দিয়েছিলেন। সেই পথরেখাতেই এটা সম্ভব হয়েছে। কারণ আজকে বলতে দ্বিধা নেই, মঠ মিশনের আঙিনায় প্রথম এক্সিবিশন সাজানোর যে প্র্যাকটিস যেটাকে বলি, সেটা গোলপাক রামকৃষ্ণ মিশনে করেছি। কিন্তু তাতেও আমাদের একটা দীর্ঘ সময় লেগেছে। এমনটা নয় যে আমরা 7 দিন বা 10 দিনের ব্যবধানে সাজিয়ে ফেলতে পেরেছি, এটা হয়নি। অন্য জায়গায় যেখানে যেখানে প্রদর্শনী সাজাতে চেয়েছি সেখানে তো প্রায় এক একটা প্রদর্শনী আমাদের সাজাতে প্রায় 2.5 বছর, 3 বছর, 4 বছরও সময় লাগে। এটা ঠিক যে এই প্রদর্শনীটাই যদি মঠ মিশনের বাইরে অন্য কোথাও সাজাবার চেষ্টা করতাম তাহলে হয়তো অনুরূপ একটা সময়ই লাগতো। প্রদর্শনী সম্পর্কিত যেহেতু কথা বলার আগে একটা ছোট ছোট পারিবারিক অনুভূতির কথা বলতেই হবে। তখন আমাদের বয়স খুব ছোট। বাবা আমাদের হাত ধরে খড়দায় একজন মহারাজজির আশ্রমে নিয়ে যেতেন। ওনার নাম স্বামী অক্ষয় চৈতন্য। অক্ষয় চৈতন্য মহারাজের আমরা খুব উৎপাত করতাম। তারপরে বিকেলবেলা আমাদের হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে গঙ্গার পাড়ে সিঁড়িতে নিয়ে যেতেন। উৎপাত করার জন্য বকতেন না, একটা করে কমলা রঙের লজেন্স দিতেন। বেশি উৎপাত করলে 2টো লজেন্স, হয়তো ভাবতেন যে লজেন্স দিলে যদি উৎপাতটা একটু কমে। কারণ আমাদের তো নানা রকম চেহারা ছিল উৎপাতের। জানালায় ওঠে লাফ দেওয়া একটা উৎপাতের একটা অঙ্গ। মুনি হয়তো একটু প্রার্থনায় বসেছেন, ওখানেও মায়ের পদচিহ্ন দেখেছি। সেইখানে গিয়ে একটা ঘণ্টা বাজিয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু কখনো কোনো দিন বিরক্ত হতে দেখিনি। অকাতরে সব কিছু দৃঢ়তার সঙ্গেই মেনেছেন। কিন্তু ওই জায়গা থেকে মাকে চেনা, মাকে বোঝার অত তো ক্ষমতা আমাদের নেই। কিন্তু ওই যাতায়াতটা ছিল, ওই একটা দেখা ছিল, একটা প্রভাব ছিল। সেই ছোট্টবেলায় একদিন সরস্বতী পুজোর দিন এসে ঠাকুর আর মায়ের পকেটে রাখার একটা ছবি দিয়েছিলেন। দীর্ঘদিন সেই ছবি আমার ঠাকুরের আসনেই বাবা রেখে দিয়েছিলেন, কিন্তু তার পুরোটা রক্ষিত করতে পারিনি। কিভাবে কিভাবে যেন মায়ের মুখটাই বেঁচে রয়েছেন। কিন্তু ঠাকুরের ছবিটা এতই ঝাপসা হয়ে গেছে, প্লাস্টিকের তো, কিন্তু মায়ের মুখটা কিছুদিন আগে সংরক্ষণের ইচ্ছা থেকে নিয়ে আমার বর্তমান যে বাসস্থান সেইখানে রেখে দিয়েছি। আমাদের বাড়ি থেকে বাবা একটা বই প্রকাশ করতেন, ওনার একটা লেখা জীবন পরিক্রমা। সেটা আমাদের বাবা বলতেন যে সবাইকে দিতে। আমরা বাড়ির মানুষজন, অতিথি অভ্যাগতরা এলে সেই বই আমরা দিতাম। এইটুকু অভিজ্ঞতা ওই মহারাজের কাছ থেকে হয়েছিল। একটাই কথা বলতেন,
বাপু আর যাই করো, দুষ্টুমি করো ঠিক আছে, বাঁদর হও ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষতি করো না, ক্ষতি চিন্তা করো না, এমনকি এমন কিছু করো না যাতে তোমার নিজেরও কোনো ক্ষতি হয়। আর তো আর কিছু মনে নেই, কিন্তু ওনার এই যাতায়াত চলাচল এগুলো মনে আছে। আর যেটা গভীরভাবে মনে আছে, বাড়িতে কখনো কোনো সংকট হাজির হলে বাবা ওনার কাছে যেতেন, গিয়ে বলতেন যে মহারাজ আমার জন্য একটু প্রার্থনা করবেন। এবং আমরা কিন্তু সমস্ত সংকটকে অতিক্রম করেছিলাম, কোনো সংকটই আমরা করিনি। তাই জন্য আমাদের এই কথাটা ছিল, চিরকালই আমাদের এই কথাটা ছিল মনের মধ্যে, যে আমাদের একজন মহারাজ আছেন, বাড়িতে কোনো সংকট উপস্থিত হলে তাকে কি আমরা বলবো যে মহারাজ আমাদের জন্য একটু প্রার্থনা করবেন। সেইটুকু আমার মনে আছে, সেই মনে থাকাটাকে আপনাদের সামনে একটু বললাম। এখন আমাকে মহারাজজি বলেছেন যে এই প্রদর্শনী সম্বন্ধে কিছু কথা বলতে। প্রথম কথা হচ্ছে, আমি কিউরেট করেছি এটা দরকার নেই। এটা মনে করুন যে মা তার সন্তানদের দিয়ে একটি প্রদর্শনী এখানে উপস্থাপনের ব্যবস্থা করেছেন। আমরা প্রত্যেকেই আমাদের মতো করে সেই উপস্থাপনার দিকে এগিয়ে গিয়েছি। শায়ন মহারাজ আছেন, দেবাঞ্জন মহারাজ আছেন। ওনারা প্রথম একদিন বলেছিলেন যে একটা এই জায়গাটাকে কী করে একটা গ্যালারির চেহারা দেওয়া যায়। তখন আমাদের বন্ধু সঞ্জীবকে, ও ইন্টেরিয়র ডিজাইনের একজন খুব প্রথিতযশা মানুষ, ওকে ডাকা হয়। ওরা প্ল্যান করে, ওরা প্রচুর মিটিং করে বিভিন্ন সময়ে, কী হওয়া উচিত, কীরকমভাবে থাকা উচিত। তখন কিভাবে মায়ের বাড়ির ভাবধারাকে এখানে সংযুক্ত করা যায় সেই কথা চিন্তা করে এই জায়গাটাকে বলতে হবে রেনোভেট করা। এই জায়গাটা তো ছিলই, জায়গাটাকে এ ধরনের অনুষ্ঠান বা প্রদর্শনীযোগ্য একটা স্থানে ট্রান্সফার করা হলো। এটা তো হলো। তাহলে এবার কথা হচ্ছে এই প্রদর্শনীটার বিষয়টা কী। একজন শিল্প ইতিহাসের গবেষক হিসেবে প্রথম যেটা বলতে চাই, এই প্রথম আমরা এইখানে দাঁড়িয়ে, মায়ের সামনে দাঁড়িয়ে একটা কথা খুব পরিষ্কারভাবে বললাম যে মুম্বাইবাসীরা অবনীন্দ্রনাথের ওপরে বেঙ্গল স্কুল নামক একটি ট্যাগ লাগিয়ে দিয়েছিল। অবনীন্দ্রনাথ নিজেও বিরক্ত হয়েছিলেন, তার জন্য তিনি উত্তরা নামক পত্রিকায় দোতারা নামক একটি আর্টিকেলে লিখেছিলেন, আমি আমার নামে কোনো স্কুল বানাতে চাইনি। কিন্তু আমরা কেউ কোনোদিন অবনীন্দ্রনাথের সেই কথাটি শুনিনি। আমরা যারা অবনীন্দ্রনাথকে ভালোবেসেছি, অবনীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করেছি, অবনীন্দ্রনাথকে যারা আমরা ভাঙিয়ে খেয়েছি, তারাই অবনীন্দ্রনাথের সেই কথাটি শুনিনি যে আমি আমার নামে কোনো স্কুল বানাতে চাইনি, আমি আমার ছাত্রছাত্রীদের কোনো নির্দিষ্ট ধারার মধ্যে বেঁধে রাখতে চাইনি। আমি আমার ছাত্রছাত্রীদের বলেছি দেশের এবং বিদেশের কোনো জিনিসের নকল আমার সহ্য হয় না, তাই তোমরা সব কিছু দেখো, যার যা কিছু ভালো সেখান থেকে নিয়ে তোমরা নিজেদের রাস্তা তৈরি করো। আমাদের মধ্যে যারা বেঙ্গল স্কুল নামক আর্ট, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর নিয়ে বড় গবেষণা করেছেন, যারা দিল্লিতে মুম্বাইতে সুনামের চূড়ান্ত অধিকারী, তারাও অবনীন্দ্রনাথকে ডিনাই করেছেন। আজকে আমার সেই দিন, অবনীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছি মায়ের সামনে দাঁড়িয়ে, যে অবনীন্দ্রনাথকে বলতে চাই আপনার সেই কথা আমরা আজ থেকে শুরু করলাম, বেঙ্গল স্কুল নয়। আমি কিছুক্ষণ আগে পর্যন্ত একটা আর্টিকেল পাঠিয়েছিলাম, শায়ন মহারাজজি ধরে ধরে
কেটেছেন। সঞ্চার শব্দটা লিখেছিলাম, সেই সঞ্চার শব্দটা সায়ন মহারাজজি তৈরি করেছেন। এগুলো বলছি কারণ অল দিস আর দি পার্ট অফ দি কিউরেটোরিয়াল ফ্যাক্টস। প্রথম কথা হচ্ছে, একদম বৈপ্লবিকভাবে আজ থেকে আমরা বেঙ্গল স্কুল নামটিকে অস্বীকার করলাম। এটি হচ্ছে এমন একটা জিনিসকে অস্বীকার করলাম, এবং কেন করলাম সেটি তথ্য প্রমাণ দিয়ে এইখানে রাখা রইল এই প্রদর্শনীতে। কি সেই তথ্য, কি সেই বিষয়, সেটা বলি। বিষয়টা হলো যে এটা ঠিক কথাই যে যদিও ঠাকুর বাড়িতে ওকাকুরা এসেছিলেন, যদিও ঠাকুর বাড়িতে ওকাকুরা বিভিন্ন জাপানি শিল্পীদের পাঠিয়েছিলেন, কিন্তু মূল তথ্যটা হলো ঠাকুর বাড়িতে ওকাকুরাকে ইন্ট্রোডিউস করছেন সিস্টার নিবেদিতা। ঠাকুর বাড়িকে নিয়ে যাচ্ছেন তিনি। ঠাকুর বাড়িতে যাবার পর ওকাকুরার সঙ্গে ঠাকুর বাড়ির কিছু কথোপকথন হয়, এবং অবশ্যই সেটি রবীন্দ্রনাথের নয়। যে কথোপকথনটি ওকাকুরা এবং জাপানি শিল্পীদের সঙ্গে একদম শৈল্পিকভাবে হয়েছিল, সেটি হলো অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ। এবং গগনেন্দ্রনাথ নিজে তার বাড়ির সবথেকে বড় জায়গাটি ছেড়ে দিয়েছিলেন, যেখানে মেঝেতে জাপানি শিল্পীরা ছবি আঁকতেন, পাশাপাশি গগনেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ছবি আঁকতেন, পারস্পরিক একটা মেলবন্ধনকে বোঝার জন্য। কারণ যে সময় ওকাকুরা ভারতবর্ষ ভ্রমণ করছেন, ততদিনে বাড়িতে থেকে অবনীন্দ্রনাথের শেখা হয়ে গেছে যে উত্তরের আলো মানে নর্থ লাইটে কিভাবে ছবি আঁকতে হয়, এবং কিভাবে বিদেশি ধারায় জল রং করতে হয়, যেটিকে আমরা ট্রান্সপারেন্ট ওয়াটার কালার বলি। জাপানি শিল্পীদের ছবি দেখার পর এবং জাপানি শিল্পীদের স্পেস ডিভিশন দেখার পর আমাদের দেশের শিল্পীরা বুঝলেন ছবিতে শূন্যতার গুরুত্ব কতটা। তার আগে পর্যন্ত বিদেশিদের যে ছবি আমরা দেখে অভ্যস্ত ছিলাম, তাতে শূন্যতা বা বাতাবকাশময় বা শ্বাস প্রশ্বাসের জায়গা থাকতো না। সেখানে পরের পর ভ্রমের জায়গা থাকতো, দৃষ্টিভ্রম, ইলিউশন, এই জাতীয় শব্দগুলো থাকতো। কিন্তু শূন্যতার কতটা গুরুত্ব সেটা বোঝা গিয়েছিল ওইখানে জাপানি শিল্পীদের হাত ধরে।